বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: রামলোচন ঘোষ প্রতিষ্ঠিত আলমবাজারের 12 মন্দির ঘাট। শুরু করছি। আলমবাজার, তারপরেই দক্ষিণেশ্বর। আলমবাজারের উল্টো দিকে বেলুড় মঠ। আলমবাজার একটি ঐতিহাসিক জায়গা। এখানে একটি ইতিহাস সমৃদ্ধ ঘাট আছে। একটু ভেতরের দিকে, মূল রাস্তার দিকে পশ্চিমে খানিকটা গেলে এই ঘাট। স্থানীয় মানুষরা বলেন লোচন ঘোষের ঘাট। আসলে রামলোচন ঘোষের ঘাট। রামলোচন ঘোষের পিতা রামদেব ঘোষ ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের এস্টেটের একজন বড় রাজকর্মচারী, যাকে বলা হতো বক্সি। প্রচুর রোজগার। রামদেবের পুত্র রামলোচন, কেউ বলেন লর্ড ওয়ারেন হেস্টিংসের বেনিয়ান ছিলেন, আবার কেউ বলেন লেডি ওয়ারেন হেস্টিংসের বেনিয়ান ছিলেন। দ্বিতীয় মতটি সর্বাধিক গৃহীত। বেনিয়ান হলো টাকা পয়সা ইত্যাদি তার হাতেই যাওয়া আসা করত। তিনিই মালপত্র কেনাকাটা করতেন, তিনিই বিদেশে পাঠাতেন, অর্থাৎ প্রথম সারির কর্মচারী। আলমবাজারের যে রাস্তাটি বাঁক নিয়ে দক্ষিণেশ্বরে গেছে, ঠিক সেখান থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই, তাহলে আমরা এই ঘাটটি পাব। ঠিক ঢোকার মুখে ডান দিকে একটা অদ্ভুত ধরনের বাড়ি আছে, বাক্স টাইপের। সেইটিই ছিল লেডি হেস্টিংসের ওয়্যার হাউস। তারপরেই এই ঘাট। রামলোচন ঘোষ এই ঘাটটি নির্মাণ করেছিলেন। তখনকার কালে বড়লোকদের একটা ঝোঁক ছিল গঙ্গার ধারে বড় বড় ঘাট, মন্দির ইত্যাদি তৈরি করবেন। মন্দির সমন্বিত এই ঘাটটি আলমবাজারের একমাত্র স্নানঘাট। নিচে একটি শ্মশান রয়েছে, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের শেষ কৃত্য হয়েছিল। এখন ঘাটটি একটু বন্যায় ভেঙে গেছে। রামলোচন ঘোষের পৌত্র খেলাদ ঘোষ একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন পাথুরিয়াঘাটার ঘোষ পরিবার। বিশাল প্রাসাদ এবং বাড়ি। ঢুকেই একটা সিঁড়ি গোল হয়ে উপরে চলে গেছে। এই বাড়িতে কখানা ঘর আছে বলা খুব শক্ত। দাদা ঠাকুর তার গানে বলছেন, মা, যদি বড়লোক করতে হয় তাহলে আমাকে খেলাদ ঘোষের মতো বড়লোক করো। ভগবান শ্রীরামকৃষ্ণ একবার এই খেলাদ ঘোষের বাড়িতে এসেছিলেন এবং দোতলার একটি ঘরে বসে এক গ্লাস জল খেয়েছিলেন। লোচন ঘাট এক অসাধারণ ঘাট। ধাপগুলো এত কাছাকাছি, বড় সহজেই গঙ্গায় পৌঁছানো যায়। এর একটু উত্তরে দক্ষিণেশ্বরের চাঁদনী সমন্বিত ঘাট। এই লোচন ঘোষের ঘাটটি আর একটি তাৎপর্য হল, বরাহনগর মঠ যখন মুন্সির মাঠ থেকে আলমবাজারে স্থানান্তরিত হলো, তখন একটা বিরাট ভূমিকম্প হয়েছিল। মঠটি প্রায় ভেঙে পড়েছিল। সবাই তখন গঙ্গার ওপারে নীলাম্বর বাবুর বাগানবাড়িতে চলে গিয়েছিলেন। পরে এই আলমবাজার মঠে স্বামীজি এবং তার সন্ন্যাসী ভ্রাতারা মহা উদ্যমে ভগবান শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে মা শারদার আশীর্বাদ নিয়ে যখন সন্ন্যাসী সংঘ সংগঠন করছেন, তখন তারা এই ঘাটটিতে স্নান করতে আসতেন। এই ঘাটটি নাকি একটি ত্রিভুজের মধ্যে অবস্থান করছে। যখন যজ্ঞকুণ্ডে হোম করা হয়, তখন একটি ত্রিভুজ তৈরি করা হয়। একদিকে দক্ষিণেশ্বর, এদিকে ঘাট, ওদিকে আলমবাজার। এই ত্রিভুজ, এর মধ্যে অবস্থান করছে এই ঘাটটি। এক অদ্ভুত ব্যাপার। কাশীপুর উদ্যানবাটি, কাশীপুর মহাশ্মশান, আলমবাজার মঠ, রামলোচন ঘোষের ঘাট, রানী রাসমণির দক্ষিণেশ্বরের মন্দির, উল্টো দিকে বেলুড় মঠ, এক মহাতীর্থভূমি। আর পাথুরিয়াঘাটায় খেলাদ ঘোষের প্রাসাদ, যেখানে ঠাকুরমা স্বামীজির
বহু অনুষ্ঠান হয়েছে, ঘটা করে দুর্গাপুজো হয়, বহু সন্ন্যাসী এই বাড়িতে পা রেখেছেন। এটি যেন ঠাকুরের সেই ঐতিহ্য। প্রথম ভগবান শ্রীরামকৃষ্ণই এই বাড়িটিকে পবিত্র করে দিয়ে গেলেন। তারপর সেই পথ ধরে কত সাধুসন্ত, কত সঙ্গীতগুণী এবং খেলাদবাবুর আরেক ভাই তার পাশের বাড়িতে, যে বাড়িটা এ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়, সেটিও বিখ্যাত বাড়ি। সেকালের এবং একালের বড় বড় সঙ্গীত শিল্পীরা ওখানেই আতিথ্য গ্রহণ করতেন, যেটি গানের বাড়ি নামে প্রসিদ্ধ। খেলাদবাবুর ভাই তৎকালীন উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে এক বিখ্যাত ব্যক্তিত্ব। উত্তর ভারতের সঙ্গীতগুণীরা তার আতিথেয়তা গ্রহণ করতেন। এইসব কে করালেন, কেনই বা করলেন, আমরা কিভাবে সেগুলো সুরক্ষা করব? এই হলো আমাদের ইতিহাস সমৃদ্ধ লোচন ঘোষের কাহিনী। এই হলো আমাদের ইতিহাস সমৃদ্ধ লোচন ঘোষের কাহিনী।